Hello students, welcome to your most awaited session, the important numericals of chapter light. দেখো পেছনে আমি তোমাদের নিয়ে চলে এসেছি আলো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি চলতরিতে যখন অঙ্ক করাচ্ছি তোমরা কমেন্টে গিয়ে বলছো স্যার আলোর অঙ্ক চাই, আমি আলোর ডায়াগ্রামগুলো দিলাম যেগুলো বোঝার বেশি প্রয়োজন, তখন বলছে স্যার অঙ্ক চাই। তোমরা চাইবে আর আমরা দেবো না, তা কি হয় বাবা? আর আজকে আমি তোমাদের বিদেশ স্যার করাতে চলেছি আলো চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানটায় কিন্তু সব জায়গায় অঙ্ক খুঁজতে গেলে হবে না, দেখতে লাগবে অঙ্ক, তাই আমি এগুলো দিয়েছি। এগুলো দেখতে অঙ্কের মতো, কিন্তু সবসময় অঙ্ক লাগে না। তাহলে দেখো এইখানটায় কিন্তু শুধুমাত্র অঙ্ক করে হবে না, তোমাদের লজিকটা থাকতে হবে, কনসেপ্টটা থাকতে হবে যে কোথায় বস্তু বসালে কোথায় প্রতিবিম্ব হয়, সেই প্রতিবিম্বর আবার বৈশিষ্ট্য কি হয়, সবটা যদি মাথায় থাকে তাহলেই তোমরা ঠিক করে করতে পারবে, তাই না? এই সব জিনিসগুলোতে কিন্তু তোমরা ঘাবড়ে যাও যে স্যার অঙ্ক দিয়ে দিয়েছে, বাপরে বাপ কি না কি করতে হবে, আমাকে কিছু দেওয়া নেই, কীভাবে করবো? রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড রিল্যাক্স। তাহলে কেউ নাম্বার কাটবে না, নাম্বার কাটার জায়গাই পাবে না কেউ, কারণ তুমি এত সুন্দরভাবে এঁকে লিখে বুঝিয়ে দিয়েছো, টিচারও ইমপ্রেসড হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে যে একটি অবতল দর্পণের মেরু আর ফোকাসের মাঝখানে কোনো বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে কত? এখানে কিন্তু তোমরা বলবে স্যার আমার তো কোনো ডেটা দেওয়া নেই, আমি কিভাবে করব? মাথা খাটিয়ে লজিক দিয়ে একটা অবতল দর্পণ, এটা যদি অবতল দর্পণ হয়, আমি এখানে এটা যদি অবতল দর্পণ আমাদের হয়, এটা ফোকাস আর এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্র। আমি যদি বস্তুটাকে মেরু, এটা তো মেরু আর ফোকাসের মধ্যে রাখি, তাহলে কি হবে? ফোকাসের মধ্যে থাকলে বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় না? বিবর্ধিত প্রতিবিম্ব হলে কিন্তু বিবর্ধনটা কি হয়, সবসময় গ্রেটার দ্যান 1 হয়, এটা আমরা সকলেই জানি। দেখো তো এর মধ্যে কোনটা একের থেকে বড় আছে, দেখো হাফ একের থেকে ছোট, এক সমান হয়ে গেল, 2/3 হচ্ছে কিন্তু ভগ্নাংশ, উপরে লব ছোট হর বড়, এটাও তাহলে একের থেকে ছোট, পড়ে থাকলো কি আমাদের অপশন 2, যেটা হচ্ছে একের থেকে বড়। তাহলে এইসব জিনিসগুলোতে কিন্তু তোমরা ঘাবড়ে যাও যে স্যার অঙ্ক দিয়ে দিয়েছে, বাপরে বাপ কি না কি করতে হবে, আমাকে কিছু দেওয়া নেই, কিভাবে করবো? রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড রিল্যাক্স। তোমরা জাস্ট মাথা খাটিয়ে ভাবো, কিছু কিছু কিন্তু জিনিস বা কিছু কিছু অঙ্কগুলো কিন্তু আমাদের এগুলো তোমাদের লজিক খাটিয়ে হয়ে যাবে, তাই না? এখানটায় কিন্তু সব জায়গায় অঙ্ক খুঁজতে গেলে হবে না, দেখতে লাগবে অঙ্ক, তাই আমি এগুলো দিয়েছি। এগুলো দেখতে অঙ্কের মতো, কিন্তু সবসময় অঙ্ক লাগে না। তোমরা যদি এই যে পজিশনগুলো মনে রাখো না, গতদিন আমি যখন ওই লাইটের ডায়াগ্রামগুলো করাচ্ছিলাম ওখানে কিন্তু প্রত্যেকটা পজিশনের জন্য মানে বস্তুর প্রতিটা অবস্থানের জন্য প্রতিবিম্ব কি কি হবে, সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে, সবটা কিন্তু আমি বলে দিয়েছি। যারা এখন ওই ভিডিওটা দেখোনি তাহলে তারা যাও বং মিষ্টি 910 চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী আরো অনেক ভিডিও আসছে। তো আপাতত এখন সাবস্ক্রাইব করা হয়ে গেলে তারপরে প্লেলিস্ট সেকশনে চলে গিয়ে দেখবে আমাদের সমস্ত রকম ভিডিও ওখানে সাজানো আছে। যেগুলো ফিজিক্যাল সায়েন্সের ক্লাস সেগুলো আছে আলাদা করে, যেগুলো গণিতের ক্লাস সেগুলো আলাদা করে আছে, আবার টেস্ট পেপারের জন্য আলাদা করে সাজানো আছে, তাই তোমরা ওইখানটায় গেলে সব একধার থেকে পেয়ে যাবে। ওকে, তো চলো এটা হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন কি বলেছে, আমরা আজকে খুব তাড়াতাড়ি করব, তাতে আমাদের যদি একটু ছোট সেশন হয় তাও ভালো, কারণ সময় এখন সকলের খুব কম, মাধ্যমিক অনেকটাই কাছে চলে এসেছে, এখন যত কম সময় বেশি আলোচনা করতে পারবো তোমাদের পক্ষে এবং আমাদের পক্ষেও ততই সেটা ভালো, তাতে সময় নষ্ট কম হবে। তাই কম কম করে হোক, ছোট ছোট ভিডিও হোক, কিন্তু রেগুলার যাতে ভিডিও আসে সেই চেষ্টা আমি বা আমরা বং মিষ্টির সকলে করছি, কেমন? তাই চলো এরপরে কি কোশ্চেন আছে দেখে নি। এরপরে বলেছে যে গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব, আচ্ছা প্রতিবিম্বটা 4 গুণ বলে দিয়েছে, হ্যাঁ প্রতিবিম্বটা 4 গুণ বলে দিয়েছে। আর কি বলেছে, শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় সৃষ্টি হয়। আচ্ছা শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় সৃষ্টি হয়, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু তোমাদের কনসেপচুয়াল প্রশ্ন, এখানে কনসেপ্ট লাগবে, এখানে অঙ্ক লাগবে, তোমরা সরাসরি কিন্তু ফর্মুলা বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে না এখানটায়। কেন? দেখো কি বলেছে, মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব মানে বিবর্ধন হচ্ছে বেশি হবে, প্রতিবিম্বটা বিবর্ধিত হবে। আর বলেছে শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে তৈরি হয়, কিন্তু কোথায়? পর্দায়, মানে পর্দায় হলে কি হয়, পর্দায় হলে সৎবিম্ব হয়। তাহলে ছবিটা এঁকে ফেলো নাকি। এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। গোলীয় দর্পণ বলেছে বিবর্ধিত, নিশ্চয়ই উত্তল দর্পণ হবে না, তাই না? উত্তল দর্পণে বিবর্ধিত হয় না, অবতল দর্পণে হয়। তাহলে আমি এখানে অবতল দর্পণ এঁকে ফেললাম, অবতল দর্পণ হয়ে গেল ঝটপট করে, ব্যাস। এরপরে আমি এটা রেখে দিলাম, এখানে হচ্ছে পি, এখানটায় হচ্ছে আমার ফোকাস, এখানটায় হচ্ছে আমার সি।
এবার কি বলেছে, তোমরা এবার বলো তো সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কখন বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে? যখন বস্তুটাকে আমরা সিআরএফ এর মধ্যে রাখি তখনই তো প্রতিবিম্বটা এইখানটায় তৈরি হয়, তাই না? সি এর বাইরে বিবর্ধিত হয়। এই ডিটেলস গুলো সবই যারা যারা মনে হচ্ছে স্যার কি বলে দিচ্ছেন বুঝতে পারছি না, আমি এখানে এটা বোঝাবো না। তোমরা যদি এই ভিডিওটা দেখে মনে হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারছি না যে কোথায় কি হয়েছে, সেইটা আমি সমস্তটা পুরো 1.5 ঘন্টার একটা ক্লাস নিয়েছি, টোটালটাই শুধু আঁকা নিয়ে, কোথায় প্রতিবিম্ব হবে কোথায় বস্তু হবে সেইটা নিয়ে। তোমরা ওই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, তারপরে যদি কারোর ডাউট থাকে তখন তুমি আমাকে বলবে। ওকে, তো আপাতত এটা বলে দেই যে বস্তু যদি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে তাহলে প্রতিবিম্ব কিন্তু বিবর্ধিত হয় এবং সৎ হবে, আর হবে সি এর বাইরে। এটা ক্লিয়ার? তাহলে এটা যদি পোল হয়, এটা তো বস্তু দূরত্ব, এটা তো বস্তু দূরত্ব, আর এটা হচ্ছে টোটালটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এটা আমরা সকলে জানি। এখানে কি বলেছে, শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে, এখানে বস্তুটাই তো শিখা, তাহলে শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে আমার কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে। তার মানে এটা কি হলো, ভি তো পুরোটা, ইউ এইটুকু, তাহলে ভি মাইনাস ইউটা কি হয়ে গেল, ভি মাইনাস ইউটা হয়ে গেল না 9 সেন্টিমিটার, ভি মাইনাস ইউটা হয়ে গেল 9 সেন্টিমিটার, তাই তো? আর 4 গুণ প্রতিবিম্ব বলেছে, তাহলে এমটাও কি, এমটা হচ্ছে 4 আমাদের। তাহলে এম যদি 4 হয়, এম এর ভ্যালু কি জানি, এম এর ভ্যালু আমরা জানি যে হয় প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব করলে আমাদের হয় স্যার এম। তাহলে এখান থেকে পেয়ে যাও আমাদের এখানে ভি সমান কি হবে, 4u। এবার এখানে বসিয়ে দাও, ভি এর জায়গায় যদি 4u বসাই, 4u মাইনাস ইউ সমান 9, তাহলে আমার কত দাঁড়াচ্ছে, 3u সমান 9। তার মানে এটা কত আসছে, ইউ সমান 3। তাহলে ইউ যদি 3 আসে তাহলে স্যার ভিটা কত হবে, ভিটা অতি অবশ্যই 12 হবে। কিভাবে হবে, ইউ সমান কি, ভি প্লাস 9। আচ্ছা আমি করেই দেখাই, ইউটা হচ্ছে কি 3, ইউটা 3, তাহলে ভি সমান কত, 9 প্লাস ইউ হবে, তাহলে 9 প্লাস ইউ। তাহলে এখান থেকে যদি আমি আবার একটা এখান থেকে ধরি, ভি সমান 9 প্লাস ইউ, ইউটা কত হলো 3 হলো, তাহলে 9 প্লাস 3 হলে কত হচ্ছে, 12 হচ্ছে না? তাহলে কি হয়ে যাবে, তাহলে এইটা আমি লিখতে পারি ফাইনালি, এইটা আমরা লিখতে পারি বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব কোনটা, বস্তু দূরত্ব ইউ, ইউ কত বেরিয়েছে, ইউ বেরিয়েছে 3, তাহলে বস্তু দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। প্রতিবিম্ব দূরত্ব কত, প্রতিবিম্ব, প্রতিবিম্ব দূরত্ব কত হচ্ছে, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে তোমার ভিটা কত বেরোলো গো, প্রতিবিম্ব দূরত্ব বেরিয়েছে আমাদের 12, তার মানে আমার হয়ে গেল এটা 12 সেন্টিমিটার। ব্যাস, এইটা এইটা এই তো আমাদের জানতে চেয়েছে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব, ওই তো আমরা বেরিয়ে গেল। তাহলে দেখো এইখানটায় কিন্তু শুধুমাত্র অঙ্ক করে হবে না, তোমাদের লজিকটা থাকতে হবে, কনসেপ্টটা থাকতে হবে যে কোথায় প্রতিবিম্ব বসালে, সরি বস্তু বসালে কোথায় প্রতিবিম্ব হয়, সেই প্রতিবিম্বর আবার বৈশিষ্ট্য কি হয়, সবটা যদি মাথায় থাকে তাহলেই তোমরা ঠিক করে করতে পারবে, তাই না? আরেকবার বলে দেবো নাকি, দেখো কি বলেছে, মোমবাতি শিখা 4 গুণ প্রতিবিম্ব, 4 গুণ প্রতিবিম্ব মানে বুঝতেই পারছি 4টা কি একের থেকে বড়, মানে বিবর্ধিত হবে। এবার কথা হচ্ছে গলীয় দর্পণে বিবর্ধিত কোন কোন ক্ষেত্রে হয়, উত্তল দর্পণে তো হয়ই না, পড়ে থাকলো কি অবতল দর্পণ। আর অবতল দর্পণে বিবর্ধিত প্রতিবিম্ব শুধুমাত্র দুটো জায়গায় হয়, এক বস্তু যখন ফোকাসের মধ্যে থাকে তখন অসৎ বিবর্ধিত হয়, আর বস্তু যখন ফোকাস আর কার মধ্যে, বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে তখন কি হয়, প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রের বাইরে যায়, সদ্বিম্ব তৈরি হয় এবং বিবর্ধিত হয়। তাহলে বিবর্ধিত মানে আমাদের যখনই বিবর্ধিত বলে দেবে অটোমেটিক্যালি মাথায় চলে আসবে আমার দুটো কন্ডিশন, এক হচ্ছে বস্তু ফোকাসের মধ্যে থাকবে অসৎ বিম্ব, আর বস্তু ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে থাকবে সেটা সদ্বিম্ব। তারপরে কি করব, তারপরে বলেছে শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় সৃষ্টি হয়। স্যার পর্দায় সৃষ্টি হয়, অসৎ বিম্ব তো পর্দায় ফেলা যায় না, তাহলে ইট মাস্ট বি এ রিয়েল ইমেজ, মানে এটা অতি অবশ্যই সদ্বিম্ব হবে, তাই না? তাহলে অসৎ বিম্বটা যদি কেটে গেল অপশনটা, তাহলে পড়ে থাকলো একমাত্র সদ্বিম্ব তৈরি হবে। সদ্বিম্ব কোথায় তৈরি হয়, গলীয় দর্পণের ক্ষেত্রে বিবর্ধিত সদ্বিম্ব যখন বস্তু থাকবে এইরকম। তো এই ছবিটা একবার চট করে যদি রাফে রাফে কেন, তোমরা যদি ভালো করেও যদি এরকম একদম পেন্সিল দিয়ে আঁকতে হবে না, তুমি যদি পেনেও জাস্ট যদি এরকম চট করে এঁকে দেখিয়ে দাও না, যেটা আমার হচ্ছে ইউ, এটা ভিউ, আর এর মধ্যে গ্যাপটা হচ্ছে 9, তারপরে যদি এরকম ভাবে একটু লিখে লিখে যদি করো, তাহলে কেউ নাম্বার কাটবে না, নাম্বার কাটার জায়গাই পাবে না কেউ, কারণ তুমি এত সুন্দরভাবে এঁকে লিখে বুঝিয়ে দিয়েছো, টিচারও ইমপ্রেসড হয়ে যাবে। তাই সময়ের মধ্যে অবশ্যই, মানে একটাকে আবার ভালো করে করতে গিয়ে এমন বেশি করে করলে 2 নম্বরের প্রশ্ন 10 মিনিট ধরে উত্তর লিখছো, সেটা করলে আবার মুশকিলে পড়ে যাবে, বাকিগুলো একদম যাবে, তাই না? তো ওই আর কি।
তোমাদেরকে সময়ের মধ্যে কিন্তু যতটা বেশি যতটা ভালো করে করা যায় ততটা কিন্তু চেষ্টা করতে হবে। ওকে ওকে, এরপরে বলেছে 3। আচ্ছা, 3-এর দাগের কোশ্চেন কি বলেছে? একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। খুব ভালো। এটিকে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের 10 সেন্টিমিটার সামনে রাখলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্ব দূরত্ব কত আর প্রতিবিম্বের বিবর্তন ও প্রকৃতি কিরূপ? দেখো, অঙ্ক এখানে খুব ছোট, কিন্তু এই যে বিবর্ধন আর প্রকৃতি কিরূপ, এইটা কিন্তু তোমাদেরকে এই মানে বিবর্ধনটা অঙ্ক করে হয়ে যাবে, কিন্তু প্রকৃতি কিরূপ এটা কিন্তু তোমাদের একটু মাথা খাটাতে হবে, মানে কনসেপ্ট ক্লিয়ার লাগবে। চট করে ছবি এঁকে ফেলো। কি বলেছে দেখো তো, এখানে বলেছে যে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ঠিক আছে, বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অবজেক্টটা হচ্ছে 5 সেন্টিমিটার। এটা লিখে নাও তো কি বলেছে আগে। 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, ফোকাসটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সামনে বস্তুটাকে রেখেছি, মানে বস্তু দূরত্ব হচ্ছে আমাদের এখানে 10 সেন্টিমিটার। হয়ে গেল। আর কি আছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব ইমেজ হাইট হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে ওকে, আর কি আছে? প্রতিবিম্ব দূরত্ব জানতে চেয়েছে। খুব ভালো, প্রতিবিম্ব দূরত্ব কত এটা আমাকে জানতে হবে। আর প্রতিবিম্বের বিবর্ধন ও প্রকৃতিটা কিরূপ। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, আই দিয়েছে ও দিয়েছে, এখান থেকে বিবর্ধন পেয়ে যাব। এম সমান আই, এম সমান হচ্ছে কি গো, এম সমান হচ্ছে আই বাই ও। আই কত আছে? 10 সেন্টিমিটার, আর ওটা কত আছে? 5 সেন্টিমিটার। তাহলে দুটোই তো একই এককের জিনিস, মানে দুটোই দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, তাহলে কি কোনো এখানে একক থাকবে? দুটোই একই রাশি হলে, একই ভৌত রাশির অনুপাত এককবিহীন হয়, তাহলে আমার বিবর্ধনটা এককবিহীন রাশি হয়ে গেল 2। তাহলে আমার এমটা বেরিয়ে গেল 2। তোমরা বলবে স্যার আমরা তো এম এর মানে আরো একটা জিনিস জানি, কি? ভি বাই ইউ। একদমই ঠিক, আমরা এম এর ভ্যালু কি জানি? এম সমান ভি বাই ইউ। তাহলে এখান থেকে তুমি বসিয়ে দাও, এটা এম এর ভ্যালুটাই তো 2, তাহলে এবার ভিটা কত? ভি হচ্ছে 2 ইন্টু ইউ। ইউ কি দেওয়া আছে না? হ্যাঁ স্যার, ইউ তো আমার দেওয়া আছে 10 সেন্টিমিটার। খুব ভালো কথা, তাহলে আমার কি হবে? 2 ইন্টু 10 করে দিলে আমার বেরিয়ে গেল 2। তাহলে প্রতিবিম্ব দূরত্বটা আমি পেয়ে গেলাম, আর প্রতিবিম্বের বিবর্ধনটা তো এটাই পেয়ে গেলাম। তাহলে কি হলো? অতএব প্রতিবিম্ব দূরত্ব ভি সমান কত? 20 সেন্টিমিটার। আর বিবর্ধন কত? আর বিবর্ধন বিবর্ধন আমরা তো বের করলাম সকলে, বিবর্ধন এম সমান হয়ে যাচ্ছে 2। স্যার ঠিক আছে, এটা হলো আরো একটা কোশ্চেন বাকি রেখেছে, প্রকৃতি কিরূপ। এবার আসি, প্রকৃতি কিরূপ বলতে গেলে তোমরা মানে এটা তোমাদের না আঁকলেও চলবে, তোমরা জাস্ট ভাবো 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ, এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এটা কত? এটা হচ্ছে 20 সেন্টিমিটার। এখান থেকে এটা হচ্ছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, তাই তো? এটা অবতল দর্পণ, মানে পেছন সাইডটা আমার সিলভারিং থাকবে। তাহলে এটা হচ্ছে 20 সেন্টিমিটার, বস্তুটা আছে 10 সেন্টিমিটার, মানে বস্তুটা আছে কোথায়? এইখান থেকে এইটুকু দূরত্বে 10 সেন্টিমিটার, বস্তুটা এইখানটায় আছে। তোমরা এবার এইটা দেখে বলো তো, বস্তুটা ফোকাসের মধ্যে আছে না? তাহলে বস্তু যদি অবতল দর্পণের ফোকাসের মধ্যে থাকে তাহলে কি হয়? অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় না এই পেছনে এখানটায়? আর কিছু জানার দরকার নেই, বস্তু যদি ফোকাসের মধ্যে থাকে তাহলে এখানে পেছনে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, জানো তো? তাহলে এই প্রকৃতিটা কিরূপ হবে? প্রকৃতিটা হয়ে যাবে তোমাদের এখানে অসৎ সমশীর্ষ ও বিবর্ধিত। ব্যাস, আর কি? এই তো জানতে চেয়েছে। এখানে প্রতিবিম্ব দূরত্ব বের করে দিয়েছো 1 নাম্বার, বিবর্ধন বের করে দিয়েছো 1 নাম্বার, প্রকৃতি লিখে দিলে হয়ে গেল। কি কঠিন লাগছে? সকলের ভয় স্যার আলোর অঙ্ক করান, কি আছে? কিছুই নেই, একদম তো ইজি, তাই না? একটু ভালো করে মাথা ঠান্ডা করে ভাবো, সবটা তোমাদের অতি অবশ্যই সবটা ঠিকঠাক হয়ে যাবে। তোমরা শুধু টেনশন নিও না। আর ওই যে আলোর বললাম না, এই অঙ্কগুলো করার আগে কিন্তু কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, কোথায় বস্তু রাখতে হয়, কার ক্ষেত্রে প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলো হয় সেগুলো কি কি হয়, সেগুলো সবটা কিন্তু ইম্পর্টেন্ট। সেগুলো সবটা যদি মাথায় থাকে তাহলে এই অঙ্কগুলো কিন্তু এক চুটকিতে হয়ে যাবে, বেশি সময় লাগবে না।
কারণ আমি যে এখানে আঁকলাম, এখানে কিন্তু এই আঁকাটার কোনো দরকার ছিল না, আমি জাস্ট আঁকলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমি কি করতাম, আমি ভাবতাম এইরকম একটা ব্যাপার যে এখানে কি আছে বলেছে যে ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার বলেছে, আর 10 সেন্টিমিটার কাছে হচ্ছে কি হচ্ছে তোমাদের ওই বস্তুটা রেখেছে। তাহলে আমি এরকম লিখতাম যে এখানে প্রদত্ত প্রশ্নানুযায়ী অবতল দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। যেহেতু অবতল দর্পণের 10 সেন্টিমিটার সামনে বস্তুটিকে রাখা হয়েছে, তার মানে এখানে কি হচ্ছে যে বস্তুটা ফোকাস দৈর্ঘ্যের ভেতরে আছে। আমরা জানি বস্তু ফোকাস দৈর্ঘ্য এবং মেরুর মধ্যে থাকলে অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ, বিবর্জিত এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়। জাস্ট এই ভাষাটাই যদি তুমি লিখে দাও না, তাহলে একদম কেউ তোমাকে মানে আটকাতে পারবে না নাম্বার পাওয়া থেকে। প্রকৃতি জিজ্ঞেস করেছো, আমাকে তো আঁকতে বলেনি। তাহলে আমি যদি এইটাই যদি পরিষ্কার করে বলে দিই, কার কি কিছু বলার আছে? তার জন্য কিন্তু মাথায় পরিষ্কার করে কনসেপ্টটা থাকা দরকার। ক্লিয়ার? ওকে, তাহলে এরকমভাবে তোমরা পড়াশোনা করো, আমরা তো চেষ্টা করছি, ভিডিওগুলো দেখো, এই ক্লাসগুলো ভালো করে করো। আশা করি বুঝতে পারছো। কেমন লাগছে ঝটপট কমেন্ট করে কিন্তু জানাও। আমি প্রচুর এক্সাইটেড আজকে, তোমরা এতদিন ধরে বলছিলে জিনিসটা স্যার নিয়ে আসুন আলোর যে অঙ্কগুলো আছে সেগুলো করব, তো নিয়ে কিন্তু চলে এসেছি। আজকে 15টা মতো কোশ্চেন করাবো, আর পরের দিন আমি আরও 15টা করাবো। ওকে, আর সেই কারণে তোমরা কিন্তু খুব ভালোভাবে এই ক্লাসগুলো করো, তোমাদেরই কাজে লাগবে। ওকে, চলো এরপরের কোশ্চেন কি আছে দেখি। এর পরের কোশ্চেন বলেছে 4 নম্বর কোশ্চেন বলেছে যে সূর্যালোকে কোনো অবতল দর্পণ রাখলে দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে সূর্যের প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে দর্পণটি বক্রতা ব্যাসার্ধ কত? আচ্ছা বাবা বলো তো, সূর্যালোক বলেছে তো, সূর্য দর্পণের সাপেক্ষে কত দূরত্বে আছে? অসীম দূরত্বে। তাহলে অসীম দূরত্ব থেকে যদি কোনো একটা আলোক রশ্মি আসে বা অসীম দূরত্বে যদি কোনো বস্তুকে রাখি, সূর্যালোক মানে সূর্য থেকেই আসছে, সূর্যই আমার এখানে বস্তু, তাহলে 15 সেন্টিমিটার সামনে সূর্যের প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে অসীম দূরত্ব থেকে যখন একটা বস্তু মানে অসীম দূরত্ব থেকে নয়, অসীম দূরত্বে যখন কোনো একটা বস্তু আছে, তাহলে সেটা তাহলে কি করবে, কোথায় প্রতিবিম্ব গঠন করবে? ফোকাসে, ফোকাস তলে, ফোকাস দৈর্ঘ্যে তাহলে হবে। তাহলে এখানে এই যে প্রতিবিম্বের গঠনটা যে বলেছে 15 সেন্টিমিটার দূরে, তাহলে বাবা তোমরা দেখো তো কোনো একটা ওই দর্পণটার ফোকাস দৈর্ঘ্যটা 15 সেন্টিমিটার হয়ে গেল না? অবতল দর্পণ বলে দিয়েছে তো, তাহলে 15 সেন্টিমিটার। এখন বলেছে বক্রতা ব্যাসার্ধ কি? তোমরা জানো গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ যদি আর হয়, আর সমান কি হয়? 2f হয়। তাহলে f তো জানি 15, তাহলে লিখে দাও না। তাহলে f এর ভ্যালু যদি 15 সেন্টিমিটার হয়, আমার আর হয়ে যাচ্ছে কত? 30 সেন্টিমিটার। তাহলে আর এর ভ্যালু কত হলো? 30 সেন্টিমিটার। এই তো, এটা কিন্তু একটা 1 নম্বরের কোশ্চেন, এটা কিন্তু বিশাল কোনো আহামরি কোশ্চেন ছিল না, এটা 1-2 নম্বরের কোশ্চেনের মধ্যেই পড়বে। এখানে কিন্তু এই বলেই দিয়েছে সূর্যালোক মানেই বলে দিয়েছে তোমাকে বস্তু অসীম, তোমাকে সেই হিন্টটা কিন্তু ধরতে হবে। আলো বা চলতড়িৎ এগুলো অনেক এরকম প্রশ্ন হয় যেগুলো সবসময় কিন্তু তোমাকে নাম্বার বলে দেওয়া থাকবে না বা লিখে দেওয়া থাকবে না যে বস্তুর দূরত্ব অসীম। এমন অনেক কিছু বলে দেওয়া থাকবে যেখানটায় তোমাদের কিন্তু ওই কোশ্চেনের মধ্যে হিন্টসটা বুঝে নিতে হবে। এখানে সূর্যালোক বলেছে মানে হিন্ট দিয়ে দিল, বাবু আমার বস্তু কিন্তু অসীমে আছে, তুমি সেখানে যা পারো করো, আমার ফোকাস থেকে প্রতিবিম্বকে নড়িও না। আর তাই এখানে দেখো একটাই কিন্তু ডেটা দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাতে তোমরা কি পেয়ে যাবে? তোমরা পেয়ে যাবে যে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, আর সেখান থেকে বক্রতা ব্যাসার্ধ নির্ণয় তো খুবই সোজা, তাই না? বেশ, এরপরে চলো, এরপরে কি আছে? এরপরে বলেছে যে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? তাহলে এটা হচ্ছে আমার দুটো মাধ্যম। তাহলে প্রতিসরণ হচ্ছে, আপতন কোণ বলেছে বড়, প্রতিসরণ কোণ বলেছে কম, তাহলে এটা ঘন হবে, এটা লঘু হবে। তাহলে এটা হচ্ছে আমাদের লঘু, আর এটা হয়ে যাচ্ছে আমাদের ঘন, তাই তো? তাহলে একটা আলোক রশ্মি এরকম ভাবে এসে আপতিত হলো, তাহলে অভিলম্বটা তো এইটা, অভিলম্বটাই তো পুরো একদম সোজা হয়ে গেল। তাহলে অভিলম্বটাই তো আমার হচ্ছে এইটা নাকি? তাহলে এইটা আমাদের কি বলেছে? এইটা বলে দিয়েছে আমাদের 45 ডিগ্রি। আচ্ছা বাবা একটা জিনিস দেখো, এইখানটায় যদি এই বিভেদ তলটা না থাকতো, এই আলোটা তো এরকম সোজা বেরিয়ে যেত, তাই না? বেরিয়ে যেত। তাহলে আমার এইটাও কিন্তু হচ্ছে কি 45 ডিগ্রি। কিন্তু আমি বলছি যে না স্যার, এখানে তো প্রতিসরণ হবে, তাই আমার এই যে কোণটা এটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ চলে যেত সোজা, এখন যাচ্ছে 30 ডিগ্রি, তাহলে কতটা চ্যুতি হলো? এই পোর্শনটা তো চ্যুতি, আমাদের কৌণিক চ্যুতি। তাহলে ডেল্টা সমান কি? ডেল্টা সমান হচ্ছে আই মাইনাস আর। কেন? এই যে এটাই তো আই, এটাই তো আই, আর এটা তো হচ্ছে তোমার আর।
তাহলে আই সমানটাই কিন্তু এই 45 ডিগ্রি ছিল, এতটা সরে এসে আমার আর হচ্ছে, তাই তো ডেল্টা সমান বলি আই মাইনাস আর, তাই না? তাহলে আই এখানে কত, আই হচ্ছে আমাদের এখানে 45 ডিগ্রি, আর আর যেটা হচ্ছে সেটা কত 30 ডিগ্রি। তাহলে আমাদের চ্যুতিকোণ কত বেরালো, চ্যুতিকোণ বেরালো 15 ডিগ্রি। দেখো তো 15 ডিগ্রি আছে, এই তো আছে বিতে। তাহলে কি হয়ে গেল, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হয়ে যাচ্ছে আমাদের 15 ডিগ্রি, চ্যুতিকোণ 15 ডিগ্রি। এবার এখানেও একই ব্যাপার, এখানে তোমরা অনেকজন ক্লাস করছো, আমাকে বোঝাতে হচ্ছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা পরীক্ষার হলে যখন আসবে, আচ্ছা আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, বিয়োগ করলে তো চ্যুতিকোণ পাই, তাহলে 45 মাইনাস 30 15 হয়, মুখে মুখে হয়ে যাবে। কিন্তু আমি তো আর এখানে মুখে মুখে বলে দিয়ে চলে যাব না, তাই আমার একটু সময় লাগবে, আমাকে এইভাবে এঁকে বুঝিয়ে তোমাদেরকে করতে হবে, কারণ অনেকের আছে এখনো কনসেপ্ট ক্লিয়ার নয়, তাদের কথাটাও তো ভাবতে হবে, তাই না বাবা? তো সেই কারণে এইভাবে আমরা করব। চলো, এটা তাড়াতাড়ি হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন বলেছে একটি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির গতিপথ এমন যেখানে আপতন কোণ নির্গমন কোণের সমান। ভালো কথা, আগে বলে দাও, আপতন কোণ বলেছে নির্গমন কোণের সমান, এবং নির্গমন কোণ প্রিজমটির প্রতিসারক কোণ 3/4 অংশ। আচ্ছা বাবা, প্রতিসারক কোণ কোনটা? এটা যদি একটা প্রিজম হয়, এটা যদি এ বি সি হয়, তাহলে এইটাই তো প্রতিসারক কোণ বলতাম, তাই না? অ্যাঙ্গেল অফ প্রিজম এ দিয়ে বলি এটাকে। তাহলে এইটাই কি বলেছে, 3/4 অংশ কার না প্রতিসারক কোণের, তাহলে 3/4 অংশ কার প্রতিসারক কোণের, এটা আমরা পেলাম। এবার চ্যুতি জানতে চেয়েছে, আচ্ছা প্রিজমের ক্ষেত্রে ফর্মুলাটা কি? ডেল্টা সমান I1 মানে আপতন কোণ প্লাস I2 মানে নির্গমন কোণ মাইনাস প্রতিসারক কোণ। এবার এখানে বলে দিয়েছে যে I1 আর I2 সেম, আর দুটোই হচ্ছে 3/4 এ, লিখে দাও এখানে তাহলে কত, এটা হয়ে যাবে 3/4 এ, এটা আবার একবার হয়ে যাচ্ছে এটা আবার একবার হয়ে যাচ্ছে তোমাদের কত 3/4 এ মাইনাস এ। এবার তাহলে এখানে কত বেরাচ্ছে দেখো, 3/4 আর 3/4 যোগ করলে হয়ে যাচ্ছে 3/2, 3/2 এ মাইনাস এ করলে এটা আমাদের ফাইনালি আসবে হাফ এ। তাহলে আমি কত পেলাম ফাইনালি, ডেল্টা সমান পেলাম হাফ ইন্টু এ। এখন প্রশ্ন হচ্ছে স্যার এতটা তো বের করে ফেললাম, তুমি এর ভ্যালু তো দেয়নি, পাবো কি করে? পাবে, এখানেও কিন্তু কোশ্চেনের মধ্যেই হিন্টস দেওয়া আছে, কি? সমবাহু প্রিজম। সমবাহু প্রিজম মানে যে প্রিজমের এই প্রধান ছেদটা একটা সমবাহু, আর আমরা জানি সমবাহুর প্রত্যেকটা কোণই কি হয়, একই কোণ হয় 60 ডিগ্রি। তাহলে এটাও যদি 60 ডিগ্রি, এটাও যদি 60 ডিগ্রি, এটাও যদি 60 ডিগ্রি হয়, তাহলে প্রতিসারক কোণটাও তো 60 ডিগ্রিই বেরিয়ে যাচ্ছে। তাহলে বসাও, প্রতিসারক কোণ আমরা পেয়ে গেলাম, যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, প্রতিসারক কোণ পেয়ে গেলাম আমরা কত 60 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 60 ডিগ্রি, দ্যাট ইজ, তাহলে ফাইনালি আমার যেটা এলো ডেল্টা সমান হয়ে গেল কত 30 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার, 30 ডিগ্রি আছে, এই তো অপশান ডিতে আছে 30 ডিগ্রি, হয়ে গেল চট করে। এইটা কিন্তু তোমাদের মুখে মুখে হতো না, এটা অঙ্ক করতে হবে, অসুবিধা নেই, রাফে করে নেবে। হ্যাঁ, আচ্ছা আরও একটা কথা, এখানে কিন্তু বলেছে প্রতিসারক কোণের 3/4 অংশ। তোমরা অলরেডি টেস্ট পেপারে এরকম একটা অঙ্ক করেছো যেখানে ছিল চ্যুতি কোণের 3/4 অংশ, এরকম একটা কোশ্চেন করেছো তোমরা। আচ্ছা একই কোণ বলেছে, আবার 3/4 অংশ বলেছে, চলো 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 একই জিনিস 3/4 ডেল্টা করে চলে যাই, একদম করবে না, একদম করবে না, করলে ভুল হয়ে যাবে। সেখানে 3/4 অংশ মানে চ্যুতি কোণের 3/4 অংশ দিয়েছে, এখানে কিন্তু প্রতিসারক কোণের 3/4 অংশ দিয়ে দিয়েছে। ওই চ্যুতি কোণ আর প্রতিসারক কোণ, এই যে কথা দুটো পাল্টে দিয়েছে, এটাই কিন্তু অঙ্কটা আলাদা হয়ে গেছে। তাই মাথা ঠান্ডা, প্রত্যেকটা ওয়ার্ড মন দিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝতে হবে। ওকে, এগুলো যদি বুঝে নাও আলো কঠিন লাগবে না, আমি কথা দিলাম। চলো নেক্সট কি বলেছে, বলেছে যে কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি, আর প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হবে নির্ণয় করো। মাধ্যমিকের 2022 সালে কোশ্চেনটা এসেছিল, এতক্ষণ ধরে বলা হয়নি, আমি কোশ্চেনগুলো যেগুলো করেছি এগুলো কিন্তু কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আছে, তোমরা দেখবে প্রত্যেকটার কিন্তু পিডিএফটা যখন পাঠাবো বা এর পরে যে ভিডিওর অংশগুলো খেয়াল করে দেখবে, প্রত্যেকটার কিন্তু মাধ্যমিকের সাল দেওয়া আছে। তো এটা 2022 সালে এসেছিল, এই কোশ্চেনটা কিন্তু হেলা ফেলার নয়, এরকম কোশ্চেন এই কোশ্চেনই আসবে সেটা বলছি না, নাও আসতে পারে সেটা স্বাভাবিক, কিন্তু এইরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। তো সেই কোশ্চেনটা কিভাবে সলভ করবো, আরেকবার অঙ্কটা ভালো করে পড়তে হবে। কোনো সমবাহু প্রিজম বলেছে আলোর প্রতিসরণের ফলে, আচ্ছা কি কি হিন্টস হতে পারে, সমবাহু প্রিজম কিন্তু এর তো নর্মাল একটা প্রিজম বলে দিতে পারো, কোনো প্রিজম,
সমবাহু বললো কেন? তার মানে ওই ওয়ার্ডটার একটা ভ্যালু আছে, ওটা থেকে আমি কিছু একটা পাবো। প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। ভালো, এটা আর একটা ডেটা পেলাম, চ্যুতিকোণটা 40 ডিগ্রি। তাহলে সমবাহু বলে দিয়েছে মানে প্রতিসারকটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি, এক্ষুনি বোঝালাম। চ্যুতিকোণটা হয়ে গেল আমাদের কত? 40 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে বলে দিয়েছে যে প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল। একদম, এই যে লাইনটা, এটা বলার কোনো প্রয়োজন ছিল? দাঁড়া, আমি আলাদা কালার নিই। এই যে লাইনটা, প্রিজমের গতিপথ, প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল, এই লাইনটা কেন বলেছে? এই লাইনটা কেন বলেছে বলো? আমরা ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে পড়েছিলাম, যদি আপতন কোণটা, এই যে এটা আপতন কোণ, এটা যদি নির্গমন কোণের সমান হয়, এটা যদি নির্গমন কোণের সমান হয়, যে I1 আর I2, I1 সমান যদি I2 হয়, নির্গমন কোণের যদি সমান হয়, এবং এই রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল যদি হয়, তাহলে কি হবে? ওটা হয়ে যাবে ডেল্টা মিনিমাম। পড়েছিলাম। তার মানে এখানে যখনই বলে দিল এই রশ্মির গতিপথটা ভূমির সমান্তরাল, তার মানে কিন্তু বুঝিয়ে গেল এটা ন্যূনতম চ্যুতির কথা বলছে। আর এটাও জানি আমরা যে সরি, ঠান্ডাটা বিশাল লেগেছে। তাহলে এখানে ন্যূনতম চ্যুতিকোণ যেটা বলেছে, ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে কি হয় আমরা জানি, এক তো হচ্ছে প্রিজমের ভেতরে রশ্মির গতিপথটা ভূমির সমান্তরাল হবে, ঠিক আছে। আরও একটা কন্ডিশন কিন্তু আছে কি, যে I1 আর I2 আপতন কোণ আর নির্গমন কোণ কিন্তু সমান হবে। তার মানে এইটা যখনই বলে দিল, তোমাকে এইখানে বলে দিল যে বাবু তুমি যা করেছো, এরপরে কিন্তু তুমি I1 সমান I2 ধরে কাজ করো। এবার বলেছে পৃথিবীর প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হবে, একই ব্যাপার, এই I1টা আমাকে বের করতে হবে। তো চলো, চ্যুতিকোণের ফর্মুলা কি ছিল? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। প্রথম পৃষ্ঠে আপতন কোণ মানে এই I1টা, আর এটা আমরা জানি I1 I2 সেম, তাহলে এই I2টাকে তো আমি I1 করে দিতে পারি। হ্যাঁ স্যার, কেন করতে পারবো না? সমান যখন বলে দিয়েছে করতে, কি সমস্যা, করে দাও। এবার দেখো ডেল্টার ভ্যালু বসাও, ডেল্টার ভ্যালু কত? ডেল্টার ভ্যালু বলে দিয়েছে 40 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে 2I1, আর এটা হয়ে যাচ্ছে কত? এ হচ্ছে 60, এ হচ্ছে আমাদের কত? এ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি 2I1টাকে একদিকে নিয়ে চলে আসি, 40 আর 60 যোগ হবে, 40 আর 60 যোগ করলে আমরা কত পেয়ে যাব? পেয়ে যাব 100 ডিগ্রি। তাহলে I1 কত হবে? I1 হয়ে যাবে আমাদের কত? 50 ডিগ্রি। তাহলে I1 হয়ে গেল আমাদের 50 ডিগ্রি। এইটাই তো জানতে চেয়েছে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হবে? I1, এটাই 50 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়েছে। কেমন? এটা কিন্তু এই যে বললাম, এই ভূমির সমান্তরাল বলে দিয়েছে মানে তোমাকে সঙ্গে সঙ্গে মাথায় যেন ক্লিক করে, ভূমির সমান্তরাল মানে ওকে ওকে ওকে, এটা কোথায় যেন পড়েছিলাম? এটা পড়েছিলাম ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে। তার মানে ন্যূনতম চ্যুতিকোণ মানে আমি এটাও জানি I1 ইকুয়ালস টু I2, মানে প্রথম প্রতিসারক তল যেটা, সেখানে আপতন কোণ যেটা দ্বিতীয় প্রতিসারক তলের মধ্যে দিয়ে যখন যায়, তখন যে প্রতিফলন কোণটা হয় বা বেসিক্যালি নির্গমন কোণ যেটা হয়, সেটাই, সরি প্রতিফলন বললাম, প্রতিসরণ কোণ যেটা হয় বা বেসিক্যালি নির্গমন কোণ যেটা হয়, সেটাই কিন্তু হচ্ছে সমান। তাহলে এখানকার আপতন কোণ আর ওখানকার নির্গমন কোণ কিন্তু সমান হবে, আর এটাই কিন্তু এখানে প্রয়োজন। এই I1 আর I2 না দিলে তোমাদের এখানে টোটাল 4টে ভেরিয়েবল, তোমার যদি মিনিমাম 3টে না দেওয়া থাকে, তুমি কি আর একটা সলভ করতে পারবে? যেহেতু দুটো দিয়েছে, তাই এই দুটো ভেরিয়েবলকে সে একই করে দিয়েছে। যারা অলরেডি অঙ্কে খুব ভালো, তারা এই জিনিসটা ভালো করে ধরতে পারবে কি বলতে চাইলাম, আর না হলে ছাড়ো। চলো নেক্সট কোশ্চেন। এর পরের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2024-এ এসেছিল। কি বলেছে? যে 2 মিলিমিটার বেধের একটি কাঁচের ফলক দিয়ে দিয়েছে, সেখানটায় তার মধ্যে দিয়ে আলো যাবে, সেটাকে অতিক্রম করতে আলোক রশ্মির কত সময় লাগবে তা গণনা করে। কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে কত? 1.5, কিছুই না। তাহলে তোমাকে এখানে দরকার যেটা কি, তোমার এখানে দরকার আলোর গতিবেগটা কাঁচের মধ্যে কত। মিউ সমান কি? মিউ সমান স্যার না বায়ুতে বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই মিউ জি লিখি, বুঝতে সুবিধা হবে, আর ওই মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে মিউ জি এর ভ্যালু কত? না স্যার, মিউ জি এর ভ্যালু 3/2। মিউ জি এর ভ্যালু হচ্ছে কত আমাদের? 3/2। দৌড় বাবা, পুরোটাই মুছে দিই। মিউ জি এর ভ্যালু হচ্ছে কত? 3/2। সি এর ভ্যালু কত জানি? 3 × 10⁸, আর এখানে হচ্ছে এটা কি? ভিজি।
তাহলে এখানে দেখো তো ভিজি মানে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত হচ্ছে 3 × 10⁸ ইন্টু 2/3 হয়ে যাচ্ছে না? কারণ এটা তো আছে, এটা যদি ভাগ হয়, ভগ্নাংশটা ভাগ হয়ে গেলে উল্টে যাবে, তাহলে 3 3 কেটে দাও, পড়ে থাকলো কে 2 × 10⁸। ও এখানে তো লিখবো না, 2 × 10⁸। তাহলে আমার কি হলো, কাঁচ মাধ্যমে আলোর গতিবেগটা হলো 2 × 10⁸, তাই তো 2 × 10⁸ মিটার/সেকেন্ড। ভিজি সমান 2 × 10⁸ মিটার/সেকেন্ড। আচ্ছা, এবার বলে দিয়েছে কি, আমার একটা দূরত্ব দিয়ে দিয়েছে 2 মিলিমিটার বেধ, মানে ওটাও তো একটা দূরত্ব বেসিক্যালি। বেধ মানে কি, কতটা মানে পুরু, একটা কাঁচের ফলক ওটা কতটা পুরু, তাহলে সেইটা যেটা পুরু সেটা তো একটা দূরত্ব রে বাবা। তাহলে সেই দূরত্বটা আমাদের কত, দূরত্ব এখানে কি বলে দিয়েছে, দূরত্ব হচ্ছে আমাদের, দূরত্বটা হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে স্যার কত, 2 মিলিমিটার মানে স্যার আমি এটা জানি 2 × 10⁻³ কত হয় এখানে মিটার। আচ্ছা, বেগ কত বলে দিয়েছে স্যার, না বেগ বলে দিয়েছে স্যার ভিজি সমান 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এখানে ডি বলে দিয়েছে, বেগ বলে দিয়েছে, আর হচ্ছে তোমার মানে সরি দূরত্ব বলে দিয়েছে, বেগ বলে দিয়েছে, তোমার কত বলেছে, সময় কত লাগবে। আমরা কি জানি ভি সমান ডি/টি, মানে দূরত্ব বাই বেগ সমান কি, বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়, বেগ সমান দূরত্ব বাই সময়। তার মানে এখানটা বসিয়ে দাও না, ভিজি সমান হচ্ছে আমার ডি/টি। তাহলে এখানে আরো চলে এসো, টি সমান তাহলে কি হবে ডি/ভিজি। ডিটা কত না, ডি হচ্ছে 2 × 10⁻³ মিটার স্যার, আর ভি কত, ভিজিটা হচ্ছে কত এখানে 2 × 10⁸। তাহলে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে মিটার আছে নিচে, মিটার/সেকেন্ড আছে, মিটারগুলো কেটে গেলে কে পড়ে থাকবে, সেকেন্ড। তাহলে এখানে হয়ে গেল 2 2 কেটে দাও, তাহলে 10⁸ যখন উপরে যাবে তাহলে কত হবে 10⁻³ × 10⁻⁸ সেকেন্ড। তাহলে এটা আমি কোথায় লিখি, এটা এখানটা উপরে লিখে দিচ্ছি। তাহলে আমার ফাইনালি টি সমান কত হয়ে গেল 10⁻11 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 10⁻³ আছে, সূচকে যেগুলো থাকে গুণ অবস্থায় থাকলে সেগুলো কি হয়, যোগ হয়, তাহলে -3 + -8 করলে কত -11 হয়, তো এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কি হলো, আমাদের এখানে মোট যে কত সময় লাগবে বলেছিল সেটা কি বেরোলো আমাদের, এইটা 10⁻11 সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে তো? বেশ, চলো এরপরে কি আছে। আচ্ছা, এরপরে দেখলে কীরকম ড্রামাটিক ওয়েতে তোমাদের সামনে এলো স্লাইডটা। তো সেরকমইভাবে ড্রামাটিক একটা ডিসিশন আমরা নিয়েছি, তোমরা যারা এখনও অলরেডি অনেকে নতুন ক্লাস করছো তাই তাদের জন্যই বলা, আর যারা পুরনো তারা অলরেডি জানো যে তোমাদের একটা বহুত দিনের একটা কথা ছিল, যে ইচ্ছে ছিল যে যদি বংমিষ্টিটা আরও নিচু ক্লাস থেকে পড়তে পারতাম। তোমরা তো পড়ে নিলে তাই না, কিন্তু তোমাদের যারা ছোট ছোট ভাই বোন, যারা তোমরা চাইতে আমার ভাই বোনটাও যদি আমার ক্লাসে পড়তে পারতো, ওটা তো ছোট ক্লাস, পড়তে পারবে না, তাদের জন্য কিন্তু তোমাদের গুড নিউজ। কি গুড নিউজ, এখন বংমিষ্টি নিয়ে চলে এসেছে 8ম থেকে 10ম অনলাইন ব্যাচ। তাই যারা যারা এখনো অবধি এনরোল করনি, যারা যারা পড়তে ইচ্ছুক তারা এনরোল করে নেবে। এবং তোমরা ক্লাস 10-এর স্টুডেন্ট, তোমরা যারা জানো যে হয়তো আমার পাশের বাড়ির এই ভাইটা পড়তে ইচ্ছুক হচ্ছিল বা এই বোনটা আমার পড়তে ইচ্ছুক হচ্ছিল, তো তাদেরকে জানিয়ে দেবে, তাদের বাবা মাকে মানে তোমাদের কাকু কাকিমাকে জানিয়ে দেবে, পরিচিত যতজন আছে সকলকে শেয়ার করো জিনিসটা। তাতে তোমাদের এই প্রিয় বংমিষ্টিতে হচ্ছে আরও একটা সুযোগ আসবে, কি আরও নতুন নতুন ছেলেমেয়ের কাছে, নতুন নতুন ছাত্রছাত্রীর কাছে আমাদের এই যে প্রচেষ্টা সেটাকে পৌঁছে দেওয়ার। ওকে, আর প্রত্যেকটা স্লাইডের বাম দিকের কোনায় দেখবে তোমার 2টো নাম্বার দেওয়া থাকে, তো সেই 2টো নাম্বার হচ্ছে আমাদের বংমিষ্টি হেল্পলাইন নাম্বার। ওই নাম্বার 2টো কপি করে নিও, যারা যারা পড়তে ইচ্ছুক তাদেরকে ওই নাম্বারটা শেয়ার করে দিও। ওই নাম্বারে কল করলে আমাদের এখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে চলো আর দেরি না করে এর পরের চ্যাপ্টার কি আছে, মানে সরি পরের চ্যাপ্টার না, পরের স্লাইড কি আছে আমরা দেখে নিই। পরের স্লাইডে আরেকটা অঙ্ক আছে, বলেছে যে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ এবং জল মাধ্যমে আলোর গতিবেগ যথাক্রমে 2 × 10⁸ মিটার/সেকেন্ড ও 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। আর কাঁচ ও জল মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো। এটা খুব ইজি, যারা জানো তারা অলরেডি হয়তো করতেও শুরু করে দিয়েছে। এখানে কি দিয়েছে দেখে নাও, জল মাধ্যমে আলোর গতিবেগ, তাহলে ভি ওয়াটার কি বলে দিয়েছে, ভি ওয়াটার বলে দিয়েছে, সরি কাঁচ যথাক্রমে না, তাহলে আগেরটা তো কাঁচ, তাহলে এটা একটু ভুল হয়ে গেল, যে কি হবে, কিছু হবে না, জাস্ট মুছে জি করে দেব। ভি জি মানে কাঁচ মাধ্যমে
আলোর গতিবেগ। কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর জল মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে তোমার কত 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার বলে দিয়েছে কাঁচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত। তাহলে আগে কাঁচের প্রতিসরাঙ্কটা জেনে নাও নাকি। কাঁচের প্রতিসরাঙ্ক কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ। জলের মাধ্যমের প্রতিসরাঙ্ক কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই জল মাধ্যমে আলোর গতিবেগ। এখন বলেছে আমার এই যে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক আর এই যে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই দুটোকে অনুপাত করতে হবে। তাহলে অনুপাত করতে গেলে কি করব? প্রথমে কাঁচ বলেছে তো, বেশ, তাহলে মিউ জি বাই মিউ ওয়াটার। মিউ জি মানে কি জানি আমরা? সি বাই ভিজি। আর এটা কি জানি? সি বাই ভিডব্লিউ, মানে জল মাধ্যমে আলোর গতিবেগ, আর ভিজিটা হচ্ছে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নাও। কি হচ্ছে? সি বাই ভিজি ইন্টু ভিডব্লিউ মানে ভেলোসিটি ইন ওয়াটার বাই সি। সি সি কেটে গেল, এটা তো কনস্ট্যান্ট। ভি ওয়াটার বাই ভিজি বলেছে। ভি ওয়াটার কত? 2.25 × 10⁸, আর এটা হয়ে যাচ্ছে 2 × 10⁸। কেটে গেল 10⁸ গুলো। 2 আর 2.5 যদি মানে 2.25 আর 2 এর যদি আমরা এখানটায় অনুপাত বের করি, তাহলে তোমরা ঘরে করবে কাটাকুটি করে, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 9/8। ওকে, আমি করেছিলাম, আমি একবার তোমাদের খাতা দেখিয়েছিলাম, মনে আছে তো? আজকেও কিন্তু খাতা আছে, দেখাবো নাকি? এই দেখো, এই হচ্ছে, দেখো কত কিছু করেছি তোমাদের জন্য। আমাকে বসে বসে করতে হয় যাতে এখানে কম সময়ে ঝট করে আমি জিনিসগুলো করে ফেলতে পারি। কারণ এখানে যদি আমি না করে রাখি, তাহলে অ্যান্সারগুলো আমাকে বসে বসে এখানে করতে হবে। আমি এখানে বসে বসে কর গুনে গুনে যোগ বিয়োগ করবো? হ্যাঁ, তাই করবো? তা তো নয়, তাই করেছি। এখানটা দেখে নি তো ঠিক ছিল তো? আচ্ছা, খুললাম যখন দেখেই নি নাকি। কত দাগে কোশ্চেন করছি এটা? 9। 9/8 ঠিকঠাক আছে। ওকে, চলো এরপরে কি আছে? এটা তাহলে হয়ে গেল। সকালে বুঝতে পেরেছো তো নাকি? সকালে বুঝতে পারছো? কমেন্ট করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদেরকে অনেকটা ইন্সপায়ার করে। তোমরা মানে যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই পজিটিভ কমেন্ট করো, কারণ আমরা তো তোমাদের জন্যই চেষ্টা করছি। তো তোমরা যত আমাদেরকে ভালো বলবে, তাই তখন আমাদের তত বেশি ইচ্ছে করবে যে না না না, সত্যি এরা ভালো বলছে, এদের কাজে লাগছে। ওকে, তাহলে আবার এটা বললাম বলে এই নয় যে বাবু ভালো লাগেনি, ঠিক আছে, প্রবলেমটা এটা মনে হচ্ছিল, থাক প্রবলেম বলবো না, ভালো হয়েছে বলে দিয়ে চলে না। প্রবলেম হলে বলো, কারণ সেই প্রবলেমটা তখন আমি যদি আমার চোখে পড়ে, আমি কিন্তু পরের স্লাইডে, মানে পরের স্লাইড বলতে পরের দিনে যে ক্লাস করাবো তার স্লাইডে আমি কিন্তু অ্যাড করে নিতে পারবো। ওকে, তো কমেন্ট করো, জানাও কেমন লাগছে। আর এখনো অবধি যদি তোমরা ভিডিওটা দেখে ফেলেছো, তাহলে এক লাইক তো বানতা হ্যাঁ, বাস করে দাও। এই তো নিচে আছে, এইদিকে লাইকটা আছে, লাইক করো, ওয়েট করছি। হয়েছে সকলের? চলো, লাইক হয়ে গেছে। তারপরে আমিও তোমাদেরকে তাই খুব লাইক করছি। নতুন উদ্যমে পরের কোশ্চেন। যা এই তো বলেছে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি হলে আর প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করলে, এইখানটায় কিন্তু নোট করবে অভিলম্বের সাথে বলেছে। কোথাও কোথাও কিন্তু এটা প্রতিসারক তলের সাথেও দিয়ে দিতে পারতো, তখন কিন্তু আমরা সেটাকে প্রতিসরণ কোণ বলতে পারতাম কি? পারতাম না। কারণ প্রতিসরণ কোণ কোনটা? অভিলম্বের সাথে প্রতিষ্ঠিত রশ্মি যে কোণটা করে সেটাকে বলি আমরা কি? প্রতিসরণ কোণ। প্রতিসারক তলের সাথে যেটা করে তাকে তো বলি না। আরে বাবা, এই তো এটা আপতিত হলো, এটা প্রতিষ্ঠিত হলো। অভিলম্বের সাথে 60 ডিগ্রি করেছে বলেছে। এখানে যদি বলে দিত প্রতিসারক তলের সাথে 30 ডিগ্রি, তাহলে কি 30 ডিগ্রি লিখতে পারতাম? পারতাম না তো। প্রতিসারক তলের সাথে 30 ডিগ্রি মানে অভিলম্বের সাথে 60 ডিগ্রি, সেটাকে আমাকে বের করতে হতো। তবেই গিয়ে আমি বলতে পারতাম না যে আর সমান 60 ডিগ্রি। আর এখানে কত বলেছে গো? এখানে বলে দিয়েছে আই সমান 45 ডিগ্রি। 45 ডিগ্রি বলে দিয়েছে, 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এবার কৌণিক চ্যুতি কত? একই ব্যাপার। এখানে কি হচ্ছে? এটাকে পেছন দিকে বাড়িয়ে দাও, এইভাবে এলো, এইভাবে চলে যাচ্ছে, তাহলে চ্যুতিটা কত? এটা হচ্ছে ডেল্টা। অথবা তুমি এটাকেও পাশে বাড়িয়ে দিলে দেখতে পেতে একই ব্যাপার। তাহলে আরেকবার এখানে ওটা তো বোঝানোর জন্য করেছিলাম, এখানে কি বলেছে দেখিনি। দেখো, এটা বলেছে আমার 45 ডিগ্রি হচ্ছে, এইখানটায় হচ্ছে আমাদের একটা আপতন কোণ। আলোক রশ্মি বলে দিয়েছে অভিলম্বের সাথে আমার 60 ডিগ্রি কোণ করে চলে গেছে, ঠিক আছে।
তুমি বলবে স্যার আমার লাইটটা তো এরকম আসার কথা ছিল, তাই না, আমার এরকম চলে আসার কথা ছিল, তাহলে এই যে পোর্শনটা গেল এইটাই হচ্ছে কি চ্যুতি। তাহলে এখানে দেখো আর বড়, তাহলে এখানে কৌণিক চ্যুতিটা কি হবে, ডেল্টা সমান আর মাইনাস আই, দুটোর মধ্যে পার্থক্য তো। তাহলে আর যদি 60 ডিগ্রি হয়, আই যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমাদের কত আসবে, ডেল্টা সমান চলে আসবে আমাদের 15 ডিগ্রি, তাই তো। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, চ্যুতির মান কত হবে, 15 ডিগ্রি। বোঝা গেছে আশা করি, বেশ। হ্যাঁ, অনেকগুলো করিয়ে ফেললাম, হাঁপিয়ে পড়েছি। নেক্সট কোয়েশ্চেন, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, আর ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত রশ্মি যদি অপর প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, তাহলে চ্যুতি কোণ কত হয়। এখানেও কিন্তু নোট করবে, কি বলেছে, সমবাহু ত্রিভুজ মানে এই হচ্ছে আমাদের ত্রিভুজ, মানে প্রিজমটার ছেদ হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এইটাতে প্রতিসারক তল কি হবে, 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ বলেছে, প্রথম এটা আমরা করে ফেলি 60 ডিগ্রি, লিখে ফেললাম। বলেছে একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি, মানে 30 ডিগ্রি কোণে আনত একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত হচ্ছে, মানে কি গো, প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণ মানে এই যে এইরকম প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত, এইটা 30 ডিগ্রি, তার মানে আমার অভিলম্বের সাথে কত হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে না। প্রতিসারক তলে যদি আমার 30 ডিগ্রিতে আনত হয়, তাহলে অভিলম্বের সাথে কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এখানে I1টা কত হয়ে যাবে, I1 হয়ে যাবে আমাদের এখানে 60 ডিগ্রি বলেছে। তারপরে অন্য একটি প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, নর্মাল নির্গত হয় বলেছে, তার মানে কিন্তু এর অভিলম্বের সাথে এটা কিন্তু 45 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে গেল, I2টা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। বলেছে চ্যুতিকোণ কত, চ্যুতিকোণ বের করতে হবে। ডেল্টা সমান কত, ডেল্টা সমান আমরা কি জানি, ডেল্টা সমান আমরা জানি I1 প্লাস I2 মাইনাস এ। I1 এর ভ্যালু কত না, I1 এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 60 ডিগ্রি, I2 এর ভ্যালু কত 45 ডিগ্রি, আর এ এর ভ্যালু কত 60 ডিগ্রি। দেখো তো এখানে 60 ডিগ্রি দুটো কেটে গেল, তাহলে চলে এলো আমার ডেল্টা সমান 45 ডিগ্রি, তাই তো। ডেল্টা সমান তাহলে চলে এলো আমাদের কত 45 ডিগ্রি, ব্যাস। এই তো আমাদের চ্যুতিকোণ জানতে চেয়েছে, বের করে দিলাম। এবার যারা এই জায়গাটা বুঝতে পারলে না, আমি জানি এটা কেন বুঝতে পারলে না, একটা মানে আরেকটু ছবি এঁকে আমি জিনিসটা দেখাচ্ছি। দেখো এটা বাদ দাও, এটা একটা প্রতিসারক তল, তাই তো। আমি বলছি প্রতিসারক তলের সাথে একটা মানে আপতিত রশ্মি 30 ডিগ্রি কোণে আনত আছে, প্রতিসারক তলের সাথে কিন্তু আনত আছে, কথাটা বুঝবে। তাহলে প্রতিসারক তলের সাথে যখন আনত আছে, আমরা কি তাকে কি আপতন কোণ বলি, বলি না তো। আমরা কাকে আপতন বলি, এইটা যদি আপতন বিন্দু হয়, তাহলে আমার আপতন বিন্দুটা একটু অভিলম্ব টানতে হবে স্যার, অভিলম্বের সাথে যে কোণটা করেছে তাকেই তো আমি বলবো। তাহলে এটা যদি প্রতিসারক তলের সাথে যদি 30 ডিগ্রি হয়, আর অভিলম্ব মানে মোট কোণটা কত 90 ডিগ্রি, এটা আমরা জানি, এই তো 90 ডিগ্রি। তাহলে স্যার আপতন কোণ আপতিত রশ্মিটা প্রতিসারক তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত, মানে আমার এইটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা তো আপতন কোণ না, আপতন কোণটা তাহলে স্যার 90 মাইনাস 30 করে দিলে পেয়ে যাব, একদমই ঠিক। এইটা তাহলে কি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস 30 করে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার আপতন কোণ, তাই তো এটা 60 ডিগ্রি। তারপরে আমার এখানে প্রতিসরণ কোণ যা হোক একটা হলো, আর কিছু একটা হলো। এই কনসেপ্টটা আমি ইউজ করেছি এই প্রিজমে। এই প্রিজমের যখন আমি এই তলটায় আপতিত করছি, বলছি কি প্রতিসারক তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত, দেখা যাচ্ছে প্রতিসারক তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত, কিন্তু এইটা যদি তল হয় আমার অভিলম্বটা তো এইটা, আপতন কোণটা তো এটা না, তাহলে আপতন কোণ কত হবে, এখানেও সেই অভিলম্ব যেহেতু আছে, তাহলে এই অভিলম্ব আর এই প্রতিসারক তল এদের মধ্যে মোট কোণ কত হবে 90 ডিগ্রি। আর আমার যদি এই আনত মানে নতিটা, এই যে আনত যতটা আছে 30 ডিগ্রি কোণ বলে দিয়েছে, তাহলে এইটা কত হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে 60 ডিগ্রি হবে। এই 60 ডিগ্রিটাই তো আমি এখানটাই করেছি, এই 60 ডিগ্রিটাই আমি এখানটাই করেছি। বোঝা গেল কেন আমি ওখানে আনত 30 ডিগ্রি থাকলেও কেন আমি I1টা 60 ডিগ্রি নিলাম, একমাত্র এটাই কারণ। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে যে জল ও কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং 3/2। আচ্ছা, জল ও কাঁচের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, লিখে নাও, যা যা পাচ্ছ লিখে নাও। মিউ ওয়াটার কত, মিউ ওয়াটার হচ্ছে 4/3, আর মিউ জি হচ্ছে কত, মিউ জি হচ্ছে 3/2, ঠিক আছে।
কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? ও বাবা, এটা আর কি এমন ব্যাপার, দুটোর মিউ দেওয়া আছে, মানে দুটোর পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে একটা সাপেক্ষে আর একটা, তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কি? তাহলে যার চাইবো তারটা পরে মিউ অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস, এইভাবে আমরা বলি তো জলের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? কাঁচের সাপেক্ষে। তাহলে এটা সমান কি হবে, যেটা পরে আছে সেটা আগে যায়, মানে মিউ ওয়াটার আছে তাহলে ওয়াটারটা আগে যাবে, এটা যাবে এইরকম ভাবে, গ্লাসেরটা পরে আসবে নিচে থাকবে। তাহলে কি হলো, জলের প্রতিসরাঙ্ক কোথায় বলেছে দেখো 4/3, জলের প্রতিসরাঙ্ক 4/3, এটা হয়ে যাচ্ছে 3/2। তাহলে আমার এখানে করলে কত হচ্ছে 4/3 ইন্টু 3/2 ছিল, উল্টে যাবে 2/3, তাহলে আমার হয়ে যাচ্ছে 8/9। তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? তাহলে আমি এটা বলবো কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে আমাদের কত, 8/9। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার। এরপর বলেছে বায়ুতে আলোর বেগ 3, কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? এটাও খুব ইজি, এটা আমরা কিভাবে জানি? এটা আমরা জানি দেখো মিউ জি সমান আমরা জানি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা বায়ু মাধ্যমে আলোর গতিবেগ বাই কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে আমাকে এখানে কাঁচের সাপেক্ষে আলোর বেগটাই জানতে চেয়েছে, এইটি তো জানতে চেয়েছে, তাই করে দাও না। তাহলে ভিজি সমান কি হচ্ছে সি বাই মিউ জি। সি এর ভ্যালু কত সকলেই জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে মিউজিটা কত, মিউজি 3/2, মিউজি হচ্ছে তাহলে 3/2। সবগুলো যখন কাটাকুটি করবো আমাদের কাছে চলে আসবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বেগটা কত দাঁড়িয়ে গেল, তাহলে এটা দাঁড়িয়ে গেল কাঁচ সাপেক্ষে আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। ক্লিয়ার তো নাকি? দেখো কারোর বুঝতে প্রবলেম হলে বলো, আমি কিন্তু যথেষ্ট সময় নিয়ে ধরে ধরে বোঝাচ্ছি। এরপরে যদি বুঝতে না পারো তাহলে আপাতত অনলাইন মোডে আমার তো আর কিছু করার নেই, তোমরা কমেন্ট করে জানাও, আমি সেরকম যদি পার্টিকুলার কোনো টপিক পাই আমি আরেকবার পরে আলোচনা করব। আর তাছাড়া এই ক্লাসটার ওয়ান শট এলে তখন তো এগুলো আবার ডিটেলসে আলোচনা হবে, মানে কনসেপ্টগুলো। ওকে বেশ, এরপরের কোশ্চেন কি বলেছে, কোনো মাধ্যমে আলোক রশ্মি আপতনের পর প্রতিষ্ঠিত হওয়ায় 15 ডিগ্রি চ্যুতিকোণের সৃষ্টি হলো। যদি আপতন কোণ প্রতিসরণ কোণের 4/3 গুণ হয় তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? এ বাবা কি বলেছে এখানটায়, এখানে বলে দিয়েছে একটা আমার দুটো মাধ্যম আছে, এটা হচ্ছে মাধ্যমের, হ্যাঁ এটা হচ্ছে মাধ্যমের বিভেদ তল। এবার বলেছে আপতন কোণ হচ্ছে, এই হচ্ছে আমার আপতন কোণ, ভালো কথা, তাহলে অভিলম্ব টেনে দাও, টেনে দিলাম। আর এই হচ্ছে আমার প্রতিসরণ কোণ। তোমরা বলবে যে স্যার আপনি অভিলম্বের দিকে টানলেন কেন, দূরেও তো হতে পারতো না। এখানে বলেছে আপতন কোণ প্রতিসরণ কোণের 4/3 গুণ, 4/3 মানে >1, তার মানে 4/3 যদি >1 হয় তাহলে আপতন কোণটা কি প্রতিসরণ কোণের থেকে অবশ্যই বেশি হবে। তার মানে আমার আপতন কোণ যদি এটা হয়, এটা যদি আমার আপতন কোণ হয়, প্রতিসরণ কোণটাকে অবশ্যই তার থেকে ছোট হতে হবে, তাই এরকম আঁকলাম। তো যাই হোক, তাহলে আমার চ্যুতিটা কত হচ্ছে, চ্যুতি হচ্ছে আমার এই জিনিসটা, এটা হয়ে যাচ্ছে ডেল্টা। তাহলে ডেল্টা সমান কি হচ্ছে, ডেল্টা সমান হচ্ছে I - R, আর এটাই বলে দিয়েছে কত 15 ডিগ্রি। ভালো, আর এখানে কি বলে দিয়েছে আমাদের আর একটা সম্পর্ক দিয়ে দিয়েছে I সমান 3/4 R। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম এইখানটায় যদি বসাই তাহলে কি হবে, I - R সমান 15 ডিগ্রি। I সমান বলছে আবার কি নাকি, সরি 4/3 হবে। I সমান হয়ে যাচ্ছে কি, তাহলে 4/3 R - R, এটা হয়ে যাচ্ছে কত 15 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে, 4/3 R - R করলে কত হয়, এখানে ফাইনালি চলে আসবে তোমার 1/3 R সমান হয়ে যাচ্ছে কত 15 ডিগ্রি। তাহলে আর এর ভ্যালুটা কত হয়ে গেল, আর এর ভ্যালু হয়ে গেল 15 × 3 করে দিলে হয়ে যায় 45 ডিগ্রি। মাধ্যমের প্রতিসরাঙ্ক জানতে চেয়েছে। আর এবার তাহলে এখানে আইটা বের করতে হবে। আর যদি এখানে 45 ডিগ্রি হয়, আমরা কি জানি I - R সমান 15 ডিগ্রি। তাহলে আর যদি 45 ডিগ্রি আমি এখান থেকে পাবো না, I সমান 15 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তার মানে এখানে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার I সমান 60 ডিগ্রি। ক্লিয়ার, I সমান 60 ডিগ্রি। তাহলে তুমি আর পেয়ে গেলে আর I পেয়ে গেলে, তাহলে আর পেয়ে গেছো I পেয়ে গেছো। এখানে আমার বলেছে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, স্নেলের যে সূত্রটা, মানে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা মনে আছে না, ভুলে গেছো? ওটা কি,
যে মাধ্যমের মানে দুটো মাধ্যমের যদি প্রতিসরাঙ্ক হয়, এখানে যেহেতু বায়ু থেকে যাচ্ছে বলেছে তাই ওটা পরম প্রতিসরাঙ্ক। যাই হোক, সেখানে কি ছিল, মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, মনে আছে তো ওইটাই। তাহলে এখানে আমরা কি করব, মিউ সমান করব আমরা কি এখানে সাইন আই বাই সাইন আর। এখন সাইন আইটা কত গো, আই হচ্ছে 60, তাহলে আমি লিখে দিই এখানে নাকি, এটা কি হবে সাইন 60 ডিগ্রি, এটা হয়ে যাবে সাইন 60 ডিগ্রি, এটা হয়ে যাবে সাইন 45 ডিগ্রি। তাহলে ত্রিকোণমিতি তোমরা সকলেই করেছো, সাইন 60 ডিগ্রির মান কত হয় √3/2, সাইন 45 ডিগ্রির মান কত হয় 1/√2। এগুলোকে যদি কাটাকুটি করা যায় তাহলে কি হবে √3/2 আর এটা হয়ে যাবে 1/√2, তাহলে এখানে √2 চলে গেল, তাহলে √2 কাটলে √2, তাহলে আমার ফাইনালি চলে আসছে √3/√2। তাহলে মাধ্যমিক প্রতিসরাঙ্ক কত √3/2, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল না? আরেকবার বলবো, দেখো কোনো মাধ্যমের আলোক রশ্মির আপতনের পর প্রতিসৃত হওয়ার পর 15 ডিগ্রি চ্যুতিকোণ, চ্যুতিকোণ মানে আমরা জানি I - R করলে এটা হয়। বলবে I - R কেন স্যার, R - I তো হয়। আমি যে কনসেপ্টটা বলেছে আপতন কোণ প্রতিসরণ কোণে 4/3 গুণ হয়, মানে কে বড় এখানে, 4/3টা তো ভগ্নাংশটা কি 1-এর থেকে বড়, তাহলে প্রতিসরণ কোণের কিছু একটা গুণ বলছে, তাও আবার সেটা 1-এর থেকে বড়, তার মানে কে বড় হলো, আপতন কোণ বড়। যেহেতু আপতন কোণ বড় তাই আমি I - R করেছি, তাহলে I - R ইকুয়ালস টু 15 ডিগ্রি দিয়ে তোমার এই যে ফর্মুলাটা দিয়েছিল, এই যে সম্পর্কটা I ইকুয়ালস টু 4/3R, সেইটা দিয়ে আমরা বসে করলাম। I - R এর জায়গায় বসিয়েছি, সবগুলো করে যখন সলভ করছি, কারণ R পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, সেখান থেকে I পেয়ে যাচ্ছি, I হচ্ছে আমাদের আপতন কোণ, আর আমরা জানি মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে আপতন কোণের সাইন বাই তোমার এখানে প্রতিসরণ কোণের সাইন হয়। ক্লিয়ার, তাহলে এই জিনিসটা হলো, সবগুলো এখন ভ্যালুগুলো বসিয়ে দিলাম, পেয়ে গেলাম √3/2। ক্লিয়ার, বেশ। চলো এরপরে কি বলেছে, এরপরে বলেছে এটা 13 হয়ে গেল, এরপরে 14 নম্বরটা কি বলেছে, 14 নম্বর বলেছে জলের অভ্যন্তরে একটি কাঁচের প্লেটের উপর আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হয়, আর প্লেটের ভিতরে রশ্মিটির প্রতিসরণ কোণের মান কত। আচ্ছা, এটা কিছুই না, এটা তো কি বলে দিয়েছে, আলোক আপতন কোণ বলে দিয়েছে তোমার এখানে কত, আমিও 15 লিখছি, 45 ডিগ্রি, আর প্রতিসরণ কোণের মান জানতে চেয়েছে, এটা কত। তোমার এখানে কি বলেছে, কাঁচের প্লেট আর জলের প্রতিসরাঙ্ক, ভালো কথা। তাহলে কাঁচের প্লেট মানে μg হচ্ছে তোমার এখানে কত 4√2/3, আর এখানে মিউ ওয়াটার কত, মিউ ওয়াটার হচ্ছে তোমার 4/3। তাহলে ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। এবার কি বলেছে, জলের অভ্যন্তরে একটি কাঁচের প্লেটের উপর আলোক রশ্মি এসে পড়ছে, তার মানে এখানে তোমার ওই যে সাইন আই বাই সাইন আর যদি করি তাহলে সেটা সমান কি আসবে, জল থেকে কাঁচে আসছে, এখানে কিন্তু নর্মাল একটা মিউজি বা শুধু মিউ ওয়াটার লিখে দিলে হবে না, বুঝতে পেরেছো। স্নেলের সূত্রটা কি ছিল, মাধ্যম দ্বয়ের ওই যে ধ্রুবকটা কি হয়, বেসিক্যালি মাধ্যম দ্বয়ের প্রতিসরাঙ্কের অনুপাত, তাই না। তাহলে আমি এখানে লিখি আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন সমান কি, মাধ্যম দুটি মানে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে না, জল থেকে কাঁচের প্লেটে যাচ্ছে, তাহলে কাঁচের প্লেটের মিউ বাই জল মাধ্যমের মিউ করলে যেটা হবে সেইটা, ভ্যালুগুলো বসিয়ে দাও। মিউজি এর ভ্যালু কত না স্যার 4√2/3, ঠিক আছে লেখো, তাহলে 4√2/3, মিউ ওয়াটার কত 4/3, কাটাকুটি করলে তোমরা দেখবে সব কিছু হয়ে যাবে, 4/3 কেটে গিয়ে পড়ে থাকবে শুধুমাত্র √2। তাহলে আমার কি দাঁড়ালো, সাইন আইয়ের ভ্যালুটা দেওয়া ছিল, সাইন আই সমান কত, সাইন আই সমান 45 ডিগ্রি, আর সাইন আরটা আমাদেরকে বের করতে হবে, মানে আর বের করতে হবে, এটা দেওয়া আছে √2। সাইন 45 এর ভ্যালু কত সকলেই জানি 1/√2, আর এটা হচ্ছে আমাদের কত সাইন আর সমান √2। তাহলে এটাকে যদি এবার সাইন আরটাকে যদি আমি এপাশে নিয়ে চলে যাই কোনাকুনি গুণ করে, সাইন আরটা যদি ওপাশে নিয়ে চলে যাই তাহলে আমার কত আসছে 1/√2, আর এই √2টা নিচে চলে আসছে, মানে আরেকটা 1/√2, মানে 1/√2 ইন্টু 1/√2 করলে হয় হাফ। হাফ মানে কি জানি, সাইনের কোন কত ডিগ্রি অ্যাঙ্গেলের মান, মানে সাইনের পরে কোন অ্যাঙ্গেলটা থাকলে আমাদের হাফ হয়, সাইন কতর মান হাফ জানো, সকলেই জানো, এগুলো যদি জানো ওটাও জানো, সাইন 30 মান হয় হাফ। তাহলে আমি এখানে লিখতে পারি সাইন 30 ডিগ্রি,
কেউ এরকম লিখবে না, পরীক্ষা হলে কেউ লিখবে না যে সাইন আর সমান হাফ মানে আর সমান 30 ডিগ্রি। এটা লেখাটা একদমই ভুল, লজিক্যাল নয়। তুমি লেখো হাফ সমান সাইন 30 ডিগ্রি। সাইন আর সমান যদি সাইন 30 ডিগ্রি হয় তখন আমরা একমাত্র লিখতে পারবো আর সমান 30 ডিগ্রি। কখনোই সাইন আর সমান হাফ সেখান থেকে সরাসরি আর সমান 30 আমরা বের করতে পারি না। ওর জন্য একটা আলাদা অপারেশন হয় সাইন ইনভার্স বলে, ওটা তোমরা যখন ক্লাস 11-12 যাবে ত্রিকোণমিতি চ্যাপ্টারে আবার পড়বে, ঠিক আছে? কিন্তু এখন তো তোমাদের ওটা শেখানো হয়নি, তাই কখনোই এইভাবে আর সমান সাইন আর সমান যদি হাফ দেওয়া থাকে সেখান থেকে সরাসরি লিখে দেবো আর সমান 30 ডিগ্রি, লেখা যাবে না, ওটা গাণিতিকভাবে ভুল। ক্লিয়ার? তাহলে কি লিখতে হবে? হাফ সমান সাইন 30 ডিগ্রি, আর সাইন আর সমান যেহেতু সাইন 30 ডিগ্রি, এবার তুমি লিখতে পারো আর সমান 30 ডিগ্রি। এইটা কিন্তু পরীক্ষার সময় খুব সাবধান, ওকে, ভুল যেন না হয়। তাহলে হয়ে গেল আমাদের প্রতিসরণ কোণের মান, প্রতিসরণ কোণের মান বের করে ফেললাম, এই তো 30 ডিগ্রি হলো। এরপরে কি বলেছে? এরপরে এটাই আমাদের আজকে লাস্ট কোশ্চেন। বলেছে যে একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। রশ্মিটির মোট চ্যুতি যদি 30 হয় তাহলে রশ্মিটি প্রিজমের ভেতরে দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়, সেটা তোমাকে দেখাতে হবে। আচ্ছা, তাহলে এটা না একটু আঁকতে হবে। দেখো এখানে কি বলেছে, একটা প্রিজম, এরকম একটা প্রিজম বলেছে। এই যে অ্যাঙ্গেল এটা মানে এবিসি এর এই যে অ্যাঙ্গেল এটা, এটার ভ্যালু বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে আমার প্রতিসারক কোণটা কত হলো? প্রতিসারক কোণ হলো আমাদের 30 ডিগ্রি। আর কি বলেছে? রশ্মিটির মোট চ্যুতি বলেছে 30 ডিগ্রি। ভালো কথা, মোট চ্যুতি 30 ডিগ্রি। তাহলে একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে এখানে কিন্তু 60 ডিগ্রি কোণে আপতিত হলো মানে এটাই তোমাকে ধরে নিতে হবে এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আপতন কোণটা 60 ডিগ্রি। আপতন কোণটা কত? 60 ডিগ্রি। তো তাহলে এখান থেকে আমি যদি পাই, কি পেয়ে যাব? এখান থেকে কিন্তু আমরা I1টা পেয়ে যাব, তাই তো? সরি, I1টা লিখলাম, I2টা পেয়ে যাব, তাই তো? এইভাবে আসবে। ফর্মুলা বসাও। চ্যুতিকোণের কি জানি? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। এটা কি বলেছে? ডেল্টার ভ্যালু বলে দিয়েছে মোট চ্যুতি 30 ডিগ্রি। খুব ভালো কথা। I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। I2 কত? I2টা তো বের করতে হবে স্যার। আচ্ছা, এর ভ্যালু কত? মাইনাস 30 ডিগ্রি। তাহলে 60 আর মাইনাস 30 করলে কত হচ্ছে? I2 প্লাস 30 ডিগ্রি। তাহলে এপাশে 30 ডিগ্রি আছে, তাহলে I2 এর ভ্যালুটা কত হবে? 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি যদি হয় তাহলে আসছে 0 ডিগ্রি। আমি কত পেলাম? I2 সমান পেলাম 0 ডিগ্রি। তাহলে এখন দেখো, নির্গমন কোণ যদি 0 ডিগ্রি হয় মানে কি? 0 ডিগ্রি হওয়ার মানে হচ্ছে সেটা অভিলম্ব বরাবর গেছে। তাহলে আমি এটা এই I2 সমান যদি 0 হয় তাহলে বলতে পারি, এখান থেকেই প্রমাণিত হয় যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। তাহলে কি বলবো আমরা এখানে? রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হয়, তাই তো? এটা হয়ে গেল, প্রুভ হয়ে গেল। এবার বলেছে মাধ্যমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। এইখানটাতে কিন্তু তোমাদের একটু বুঝতে হবে, এইখানটায় বোঝার জন্য আমি ছবিটা আঁকলাম। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো যে এখানে আমরা লম্বভাবে নির্গত হচ্ছে সেটা বের করে ফেললাম। আচ্ছা বাবা, দুটো মাধ্যম আছে, আমার যদি আপতনটাই যদি লম্বভাবে না হয়, আমার এই আপতনটাই যদি লম্বভাবে না হয় তাহলে কি কখনো প্রতিসরণটা লম্বভাবে হতে পারে? বলো তো, হতে পারে না। তার মানে আমার এখান দিয়ে স্যার লম্বভাবে বেরিয়েছে মানে এখানেও তাহলে আমার কি হচ্ছে? লম্বভাবেই পড়েছে। তার মানে এখানে আর কিছু হচ্ছে না, তাই তো? তাহলে আমার এইখানে যেহেতু লম্বভাবে এইখানটায় যেহেতু লম্বভাবে গেছে, এই যে আলোক রশ্মিটা লম্বভাবে গেছে, এটা যেহেতু লম্বভাবে গেছে তাহলে এর জন্য কোনো চ্যুতি হচ্ছে না। হচ্ছে কি? চ্যুতি হচ্ছে না তো। তাহলে ওর জন্য যদি কোনো চ্যুতি না হয়, আমার যে মোট চ্যুতি 30 ডিগ্রি পেয়েছি সেটাই আমার এখানে যা হওয়ার হয়েছে।
ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আবার বলবো, চলো। আমি বলছি যে দুটো মাধ্যম আছে, মাধ্যমের বিভেদ তল। আমার যদি এটা ধর মাধ্যমের বিভেদ, এটা যদি লম্বভাবে যদি আপতিত না হয়, তাহলে কখনো কি লম্বভাবে এটা বেরোতে পারবে? পারবে না তো। তাহলে লম্বভাবে আপতিত হলে লম্বভাবে বেরোবে। তার মানে আমার এখানে যে 0 ডিগ্রি কোণ, এখানেও তাহলে আপতন কোণটা 0 ডিগ্রি। তাহলে এখানটায় কি কোনো চ্যুতি হচ্ছে? লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিফলন হোক বা প্রতিসরণ হোক, চ্যুতি হয়? মানে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি হয়? হয় না। তাহলে এখানে যদি কোনো চ্যুতি না হয়, মোট চ্যুতি যে আমার 30 ডিগ্রি, সেটা আসছে কোথা থেকে? যা চ্যুতি হওয়ার এখানেই হয়েছে। তাহলে এখানে যদি আমার এটা আই হয় আর এটা আর হয়, তাহলে আমি বলতে পারি তো যে ডেল্টা যে 30টা বেরিয়েছিল, এইটা কিন্তু বেসিক্যালি আই মাইনাস আর এর জন্য, মানে প্রথম তলে আই মাইনাস আর এর জন্য, প্রথম তলে আই মাইনাস আর এর জন্য বেরিয়েছিল 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আরটা কত পাবো আমরা? আরটাকে যদি পাই, পেয়ে যাবো 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কি আমার 30 ডিগ্রি। এটা কি? এটা কিন্তু প্রথম তলের জন্য, এটা হচ্ছে প্রথম তলের জন্য, এটা হচ্ছে প্রথম তলে। প্রথম তলে তাহলে এটা পেলাম আই 60 ডিগ্রি, আমি জানি আরটা 30 পেয়ে গেলাম। তাহলে এবার মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করেছে। তাহলে চলো মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়? মিউ সমান সাইন আই বাই সাইন আর। আর এর ভ্যালু 30, আর এর ভ্যালু 60, বসিয়ে দাও না। তাহলে কি হবে? সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। এর ভ্যালু কত? √3/2। এটা হয়ে যাচ্ছে হাফ। কাটাকুটি করলে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে কত? √3। তাহলে বেরিয়ে গেল মিউ সমান আমাদের √3। এই তাহলে মাধ্যমের উপাদানের, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কটা কত? এটা হয়ে গেল আমাদের √3। ক্লিয়ার? এটা কিন্তু একটু ঘোরানো অঙ্ক ছিল, এটা ভাবতে হবে। বুঝতে পারলে তো? আর একবার প্রথম থেকে এটা বলে দিই, কারণ এটা একটু টাফ জিনিস। আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট, এটা অ্যাঙ্গেল অফ প্রিজম 30 ডিগ্রি, একটি তলে 60 ডিগ্রি করে আনত হয়ে আপতিত হয়েছে। তার মানে 60 ডিগ্রি কোণেই আপতিত, মানে আপতন কোণটা হচ্ছে তোমার কি 60 ডিগ্রি কোণে। রশ্মিটির মোট চ্যুতি বলেছে 30 ডিগ্রি, ভালো কথা। প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়ে দেখাতে বলেছে। তাহলে আমার ডেল্টা দেওয়া আছে, এ দেওয়া আছে, I1 দেওয়া আছে, I2 বের যাবো। I2 বের করতে গিয়ে দেখলাম যে না স্যার, এখানে I2 তো 0 আসছে, 0 মানে অভিলম্ব বরাবর গেছে। তার মানে আমার কিন্তু এখানে কোনো চ্যুতি হয়নি, প্রতিসরণ হয়েছে কিন্তু কোনো চ্যুতি হয়নি। তাহলে যখন চ্যুতি হবে না, তাহলে এখানে যদি চ্যুতি না হয়, তাহলে যা চ্যুতি হয়েছে প্রথম মাধ্যমের জন্যই হয়ে গেছে। তাহলে সেখান থেকে কি করলাম? প্রথম তলে যে চ্যুতিটা পেয়ে গেলাম 30, তাহলে আই মাইনাস আর করলাম, সেখান থেকে প্রথম তলে প্রতিসরণের জন্য আমি প্রতিসরণ কোণটা বের করে নিলাম। তাহলে এখানে আপতন কোণ জানা ছিল, প্রতিসরণ কোণ পেয়ে গেলাম। মিউ বের করাটা খুব কঠিন, সাইন আই বাই সাইন আর করে দেবো, তাই করেছি। সাইন আই আছে 60 ডিগ্রি, সাইন আর আছে 30 ডিগ্রি। তাহলে মিউ এর যে ভ্যালুটা সেটা বের করে নিলাম আমরা √3। ক্লিয়ার? ঠিকঠাক বোঝা গেছে সকলের? এরপর সম্ভবত আর নেই একদম। তো থ্যাংক ইউ। আজকে এতক্ষণ ধরে ক্লাস হলো, তোমরা যারা ক্লাসে ছিলে, যারা সবটা শুনলে, তো আশা করি সবটা ঠিকঠাক হয়েছে, তাই তো? কেমন লাগলো আজকের ক্লাসটা জানাও। আমি তোমাদের জন্য অনেক, মানে কি বলবো, আমিও প্রতীক্ষা করেছিলাম যে তোমরা বলছো আমিও কবে আনবো, কিন্তু আমি যদি ওই ডায়াগ্রামের ব্যাপারটা আগে না আনি, ওই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার না হয়, আলোগুলো এগুলো করিয়ে না বোঝাতে প্রচুর সমস্যা হতো। তাই যারা এখনো আলোর ওই জিনিসটা দেখোনি, আলোর মানে কোনটা বলেছে, আঁকাগুলো, আলোর সমস্ত আঁকা, সম্ভবত এরকম ছিল, আলোর চ্যাপ্টারের সমস্ত আঁকা, ওই যে ভিডিওটা, ওইটা তোমরা গিয়ে দেখে নাও। ওটা দেখে নিলে তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কনসেপ্টগুলো। আর আজকের এই ভিডিওটা এখানেই থাকলো, বাকি আরও 15টা কোয়েশ্চেন আছে, সেটা আমি খুব তাড়াতাড়ি আনবো। ওকে, তো কেমন লাগলো জানাও, কমেন্ট করো, আর অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী অনেক ভিডিও আসছে। আর আজকের মতো টাটা। আর তার মধ্যে যেমন নতুন থাকে, প্রতিনিয়ত নতুন ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত হয় অ্যাজ ইউজুয়াল, যেটা আমি প্রত্যেকদিন বলি। আর তাই পুরনো স্টুডেন্টদের সাথে নতুনদেরকেও কিন্তু ওয়াকিবহাল করে যেতে হয় আমাদের সিস্টেমটা সম্পর্কে। তো আমি যে অঙ্কগুলো করাবো, যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করব, সেগুলো তো একটা PDF হিসেবে থাকবে। কোথায় পাবে? একটাই উপায় হচ্ছে গুগল প্লে স্টোরে যাও, বং মিষ্টি বলে একটা অ্যাপ তোমাদের জন্য এনকেডি স্যার রেডি করে রেখেছেন। আর অতি অবশ্যই অ্যাপটা ইনস্টল করবে। কেন? কারণ অ্যাপটাতে কিন্তু আমরা দেখবে, অ্যাপটায় যখন খুলবে না, আমরা কিন্তু এইরকম একটা জিনিস দেখতে পাবো, ডান দিকের কোনায় কমিউনিটি বলে একটা সেকশন আছে, ওইটা যখন খুলবে তোমরা দেখবে যে উপরে এইখানটায়
ফ্রি ক্লাস 10 স্টুডেন্টস গ্রুপ বলে একটা ফ্রি কমিউনিটি গ্রুপ আছে, ওর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, ওটা পেড ব্যাচ নয়, ওটা ফ্রি ব্যাচ। তো এইখানটায় যখন তোমরা জয়েন করবে, জয়েন করে গেলে তোমরা কিন্তু তোমাদের কাছে একটা নতুন দুনিয়া খুলে যাবে, যেখানে সমস্ত স্যারেরা পিডিএফ দেন, কবে কোন ক্লাস হবে সেটা ওখানটায় সব কিছু আপডেট দেওয়া হয় আমাদের টিম থেকে, তাই সবটাই কিন্তু তোমরা জানতে পেরে যাবে, কখন কি হচ্ছে না হচ্ছে, লিঙ্ক দেওয়া সব কিছু ওখানটায় হবে।